তখনও কিছুটা দূরত্ব বিদ্যমান। তার মধ্যে লোকটা গলা তুলে জিজ্ঞাসা করে, এদেশে ছিন্নমস্তার মন্দিরটা কোথায় বলতে পারবেন? তার গলাটা অবশ্য অদ্ভুত কর্কশ অথচ সুরলো কণ্ঠস্বর। ছিন্নমস্তার মন্দির? সেখানে কি দরকারি লোকটির? সেখানে যে লোকটি বেশি ভাবার সুযোগ না দিয়ে পুনরাবৃত্তি করে তার প্রশ্নে। সুজন কিঞ্চিত দিশেহারা বোধ করে। আজ অ্যাভোকাডো স্টুডিওতে আছে আবারও একটি ছোট্ট অলৌকিক গল্পের ফ্লেভার। আজকের গল্পের নাম মোহনা দেব রায় সম্পাদিত রক্তপলাশ। বেআইনিভাবে আমাদের অ্যাভোকাডো স্টুডিওর কোনো গল্প কপি করার চেষ্টা করবেন না, কারণ পাইরেসি ইজ আ বিগ ক্রাইম। তবে চলুন আজকের গল্পেতে চুমুক দেওয়া যাক। নিঝুমপুর যেন মর্তলোকে এক টুকরো স্বর্গের নিঃশ্বাস। যেমনই প্রজাবৎসল রাজারানী, তেমনি কর্তব্যপরায়ণ প্রজারা। এই দেশের রাজারই একমাত্র মেয়ে আত্রে, বড় আদরের, মা বাবার নয়নের মণি। সবে 8 বছর বয়স তার, কিন্তু ইতিমধ্যেই বহু প্রকার রাজবিদ্যায় আশ্চর্য রকমের পারদর্শী সে। রাজ্যের দক্ষিণ প্রান্তে কুয়াশার মতো পাহাড়ের মাথায় মহারাজের প্রাসাদ দুর্গ। দুর্গ প্রাঙ্গণের উদ্যানে রক্তপলাশে সজ্জিত জোড়া বিনুনি দুলিয়ে যখন গুল্ম থেকে গুল্মে ছুটে ছুটে বেড়াচ্ছে আত্রেই, তখন বাগানের বহু রাঙা প্রজাপতির সাথে বিশেষ পার্থক্য করা যায় না তার। কিন্তু একদিন গোল বাঁধল ওই রক্তপলাশ নিয়ে। প্রতি শুক্লাপক্ষের ষষ্ঠী থেকে ত্রয়োদশী এবং কৃষ্ণপক্ষের চতুর্থী থেকে একাদশী দ্বীপ্রাহরিক স্নানের পর নিজের হাতে মেয়ের চুল শুকিয়ে দুপাশে দুটি বেনি করে তাতে রক্তপলাশ লাগিয়ে দেন রানীমা নিজের হাতে। একটি দাসী রক্তপলাশ সরবরাহ করে ঠিক এই উপলক্ষে। শয্যা পার্শ্বে একটি রেকাবে রাখা থাকে এই ফুলগুলো। আর 4 দিন পরেই দেবী মুন্ডমালিনীর আবহন। সেদিনও রানীমা মেয়ের চুল শুকিয়ে বেঁধে দেওয়ার পর অভ্যাস মতো হাত বাড়িয়েছেন রেকাবটির দিকে এবং চমকে উঠেছেন সাথে সাথে। রেকাবটি শূন্য, একটি ফুলও তাতে নেই। আত্রি সামনে থেকে বলে ওঠে, কি হলো মা, চুল বাঁধতে বাঁধতে থেমে গেলে কেন? মেয়ের কথা কানে যায় না রানীমার। তার মন যেন কুগাইতে শুরু করেছে। রাজ্যে পলাশ গাছ অনেক, পলাশের প্রাকৃতিক রঙই লাল, কিন্তু রক্তপলাশ একটু ভিন্ন ধরনের ফুল। সমস্ত রাজ্যে একটি মাত্র গাছ তার, কোনো নির্দিষ্ট ঋতুতে নয়, বরং রক্তপলাশ 12 মাসই ফোটে সেই গাছে। সাধারণত পলাশের সাথে তার পার্থক্য হলো সাধারণ পলাশের লাল রঙের মধ্যেও একটি হলদে আভাস থাকে, যে কারণে তার নাম বনানীর অগ্নিশিখা। কিন্তু রক্তপলাশ দেখলে মনে হয় যেন ফোঁটা ফোঁটা টাটকা রক্ত দিয়ে তৈরি সেই ফুল। গাঢ় তাজা রক্ত, জীবন্ত লাল। ফুলটার পাপড়ির গায়ে হাত দিতে ভয় হয়, পাছে সেই রক্ত লাল মাখামাখি হয়ে যায় আঙুল। এহেন রক্তপলাশী রেকাব আজ শূন্য, যা কিনা শুধুমাত্র রাজকুমারী কেশবিন্যাসের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। ভীষণ রাগান্বিত হয়ে সুরজাবালা নামে সেই কিঙ্করীকে তলব করেন তিনি। সে উপস্থিত হলে প্রচুর তিরস্কার সহযোগে তার এই দায়িত্বজ্ঞানহীনতার ব্যাখ্যা চান রানীমা। পলকে কালিমাবৃত হয়ে যায় তরুণী পরিচালিকাটির মুখ। নিচু কণ্ঠে নতমস্তকে সে জানায়, নিয়ম মতো পুষ্প সংগ্রহের উদ্দেশ্যে সে আজও গিয়েছিল রক্তপলাশ বৃক্ষের কাছে, কিন্তু সেই বৃক্ষে আজ একটিও ফুল ছিল না। গর্জে ওঠেন রানীমা। থামো, অপরাধ প্রকাশ্যে আসার পর অসত্য ভাষণ করতে লজ্জা করে না? রক্তপলাশের গাছ শূন্য, এমন অদ্ভুত কথা কেউ শোনেনি এই নিঝুমপুরে। এটা প্রকৃতি বিরুদ্ধ, জানো না? স্বয়ং দেবী ছিন্নমস্তার আশীর্বাদে এই বৃক্ষ কখনো শূন্য হয় না। এমনকি এটাও তোমার কাছে জ্ঞাত যে এই রাজবংশে ভূমিষ্ঠ হওয়া প্রত্যেকটি কন্যার যৌবন প্রাপ্তির পূর্ব পর্যন্ত ওই রক্তপলাশ ফুল দিয়ে তার কেশবিন্যাস করা হয়। এত কিছু জেনেও অম্লান বদনে এই প্রাকৃতিক সত্যকে অস্বীকার করতে তোমার মুখের রেখা যে একটু কাঁপছে না, এটা দেখে সত্যিই পরিচারিকা পদে তোমাকে বহাল রাখতে আর প্রবৃত্তি হচ্ছে না। এতদূর বলে নিঃশব্দ হস্ত সঞ্চালনে তাকে বিদায় দিয়ে অন্তপুরের কঞ্চুকিকে ডেকে পাঠান রানীমা। সে উপস্থিত হলে
কঠিন গলায় আদেশ করেন। তুমি এই দণ্ডে তোমার বিশ্বস্ত কোনো অনুচরকে পাঠিয়ে রক্তপলাশ গাছটি পরীক্ষা করে দেখে আসতে বলো, এবং তারপরে তার বক্তব্যের আনুপূর্বিক বিবরণ আমার কাছে উপস্থিত কর। কঞ্চুকি নীরব সম্মতি জানিয়ে চলে গেলে দুয়ার প্রান্তে উপস্থিত সর্বক্ষণের দাসীকেও কক্ষ পরিত্যাগ করতে আদেশ করেন রানী। আত্রি এতক্ষণ সম্পূর্ণ নীরব ছিল। মায়ের সাথে একান্তে কথা বলার সুযোগ পেয়ে মুখ ফোটে তার। বয়সের তুলনায় অনেক বেশি পরিণত এই অসামান্য কন্যা নিচু স্বরে বলে ওঠে, মা, রক্তপলাশের গাছ শূন্য, তার মানে তো মেয়ের কথা শেষ করতে না দিয়ে তার মুখ চেপে ধরেন রানীমা। আশ্বাসের সুরে বলে ওঠেন, সরোজা শুধুমাত্র নিজের চর্মরক্ষার তাগিদে ওই কথা বলেছে। নেহাত কোনো পুরুষের হাতে রাজনন্দিনীর কেশসজ্জার উপাচার বাহিত হওয়াটা অনিয়ম। না হলে কঞ্চুকি মারফতে ফুলগুলো আনতে পাঠাতাম। সে একবার খবর নিয়ে আসুক, তারপর অন্য কোনো দাসীকে দিয়ে আনতে পাঠাবো। হয়তো একটু বিলম্ব হবে, তবে নিয়ম মতোই তোমার চুল আজও সেজে উঠবে রক্ত পলাশের থোকায় থোকায়। রাজকন্যার কণ্ঠস্বর থেকে সন্দেহ দূর হয় না। চিন্তিত সুরে সে বলে, পণ্ডিত মশাই কিন্তু বলেছেন রক্তপলাশের গাছ তখনই শূন্য হয়। ধরে নিতে হয় যে যখন নিঝুমপুরের অধিষ্ঠাত্রী দেবী ছিন্নমস্তা। পুনরায় মেয়ের কথার মাঝখানে বাধা দিয়ে রানীমা বলে, এ নিয়ে অনর্থক দুশ্চিন্তা করো না মা। দেবী ছিন্নমস্তা সর্বদাই নিঝুমপুরের ওপর কৃপা দৃষ্টি বর্ষণ করে চলেছেন। গায়ত্রী নীরব হয়ে যায়। এরপর কিছুক্ষণ পরে ফিরে আসে কঞ্চুকি। তার মুখ তমাশাচ্ছন্ন। গম্ভীর কণ্ঠে সে জানায়, তার অনুচরদের একজন গিয়ে স্বচক্ষে দেখে এসেছে সেই রক্তপলাশের বৃক্ষ, এবং সেটা স্বাভাবিকভাবেই শূন্য। কঞ্চুকি অবশ্য সেই কথা সম্পূর্ণ বিশ্বাস করেন, বরং আরও দুইজন অনুচরকে পাঠিয়েছে বিষয়টা যাচাই করতে। তারা আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়ল। আমি তাদের সাথে এক্ষুনি দেখা করব। দৃঢ়স্বরে বলে ওঠেন রানীমা। কঞ্চুকির আপত্তিসূচক মুখভঙ্গি সম্পূর্ণ অগ্রাহ্য করে কন্যার কেশবিন্যাস অর্ধসমাপ্ত রেখে উঠে যান তিনি। উষর চোখে খোলা জানলা দিয়ে পিতার সাম্রাজ্যের দিকে চেয়ে থাকেন আত্রি। আজ এই অসময়ের ঈশান কোণে মেঘের ঘনঘটা দেখে চোখ কুঁচকে যায় সুজনের। লক্ষণটা ভালো নয়। অসময়ের বৃষ্টি মানে ফসলের সর্বনাশ। দেবী ছিন্নমস্তার ভ্রুকুটির মতো অন্ধকার হয়ে আছে আকাশের একটি পার্শ্ব। ঠিক সেই সময় বহুদূর থেকে হনহন করে একটি মনুষ্য মূর্তিকে এই দিকেই এগিয়ে আসতে দেখেন সুজন। রৌদ্রের তাপ এখনো ভালোই বিরাজমান, তাই মুখটা একটু তুলে একটা হাতকে চোখের উপর আড়াল হিসাবে ব্যবহার করে সামনের দিকে তাকায় সুজন। একটি আগন্তুক, পরনে একটি নানা রঙের তালি দেওয়া পোশাক, কাঁধে সেই রকমই একটা ঝোলা, চুলগুলি উস্কো খুস্কো, জটাজুটো পূর্ণ। এই অঞ্চলে ত্রিসীমায় কখনো এমন মানুষ দেখেনি সুজন। লোকটি তার দিকেই শটাং এগিয়ে আসছে। চোখের উপর থেকে হাত নামিয়ে নেয় সে। ওদের দুজনের মধ্যে তখনও কিছুটা দূরত্ব বিদ্যমান। তার মধ্যে লোকটা গলা তুলে জিজ্ঞাসা করে, এদেশে ছিন্নমস্তার মন্দিরটা কোথায় বলতে পারবেন? তার গলাটা অবশ্য অদ্ভুত কর্কশ, অথচ সুরলো কণ্ঠস্বর। ছিন্নমস্তার মন্দির, সেখানে কি দরকারি লোকটির? সেখানে যে লোকটি বেশি ভাবার সুযোগ না দিয়ে পুনরাবৃত্তি করে তার প্রশ্নে। সুজন কিঞ্চিত দিশেহারা বোধ করে, কারণ দেবী ছিন্নমস্তার মন্দিরের নাম যে এমন অকালে উচ্চারিত হতে পারে এই ধারণা ছিল না তার। তার হাত দুটি যেন আপনা থেকেই সঞ্চালিত হয় দক্ষিণে পাহাড়ের দিকে, যার মাথায় প্রাসাদ দুর্গ থেকে অনেকটি দূরেই অবস্থান করছে দেবী ছিন্নমস্তার মন্দির এবং সেই কিংবদন্তি রক্তপলাশ বৃক্ষ। লোকটি আরও কয়েক পা এগিয়ে আসে। তার অমার্জিত শস্যকম্পের মাঝখানে চোখ দুটি যেন এক অদ্ভুত জীবন শক্তিতে জ্বলে ওঠে। সুজনের কাঁধে একটি হাত রাখে আগন্তুক। দৃঢ়স্বরে বলে ওঠে, এক অনন্য আচার সম্পাদনের লক্ষ্য নিয়ে আমি আজ এসেছি এখানে। তুমি কি হবে আমার সেই পবিত্র আচারের সঙ্গী? মন্ত্রমুগ্ধের মতো মাথা নাড়ে সুজন। তারপর বিনা বাক্যে অনুসরণ করতে শুরু করে সেই অচেনা ব্যক্তিকে।
আজকের কফি এখানেই শেষ। কিছুদিনের মধ্যেই আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব আনতে চলেছি। আমাদের কফি ফ্লেভারটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না কিন্তু। এরকম আরও ফ্লেভার টেস্ট করতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। অডিওর কোনো বাক্য খারাপ লেগে থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।